সত্যি বলতে আমি জানি না এটা ভালোবাসা কিনা, কিন্তু সব সময় শুধু ওর কথাই মনে পড়ে। চোখের সামনে বারবার ওর মুখ ভেসে ওঠে। ওর আশেপাশে থাকতে ইচ্ছে করে সব সময়, আর ওর সাথে ঝগড়া না করলে তো আমার ভালোই লাগে না। হুম, কেস জন্ডিস আপু। তুমি কনফার্ম আবির ভাইকে ভালোবাসো। থাক, আর লজ্জা পেতে হবে না। এখন বলো, ভাইয়াকে কিছু বলেছো? না, ও সামনে আসলে তো সব গুলিয়ে যায় আমার। চিন্তা করো না, তুমি না বলতে পারলে কি হবে, ভাইয়া নিজেই তোমাকে বলবে। দেখো, কারণ আমার মনে হয় ভাইয়াও তোমাকে ভালোবাসে। সেদিন বলছিল ভাইয়া ইচ্ছে করে তোমার সাথে ঝগড়া করে। তোমার সাথে ঝগড়া না করলে নাকি ওর ভালো লাগে না। সত্যি বলছো ও আমাকে ভালোবাসে? মনে হচ্ছে আর আমার আপুকে ভালোবাসবে না কোনো গাধা। এত সুন্দর, এত ভালো মনের মেয়েটাকে কেউ ভালো না বেশে থাকতেই পারে না। তাই যেন হয়, ও যেন আমাকে সত্যি ভালোবাসে। আরে ও বাসবে না মানে? ওর বাবাও বাসবে। থাক, শুধু ও বাসলেই হবে, আর কাউকে লাগবে না। ওকে মেরি জান। হেই প্রীতি গার্লস, কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে শুনি? আপ চুপ, একটা কথাও বলবে না, বলে দিচ্ছি। এই, আপনি মেয়েদের কথা জেনে কি করবেন? আর তাছাড়া আপনাকে মেয়েদের সব কথা জানতে হবে কেন? আরে এভাবে বলছো কেন? আমি তো একটু এমনিতেই জানতে চেয়েছি, তাই বলে আজকেও তুমি আমার সাথে ঝগড়া করবে? আহারে বেচারা চুচু চুচু ঠিকই তো বলছে আপু। তুমি এভাবে বলছো কেন? বেচারা কষ্ট পাচ্ছে তো। আর তাছাড়া আজকে কেউ কোনো ঝগড়া করবে না, ওকে ভাইয়া? আপনি কষ্ট পাবেন না, বাদ দিন এসব কথা, ওকে? আচ্ছা ভাইয়া, এবার আমার আপুকে একটু দেখুন তো কেমন লাগছে। মিতুকে আবিরের সামনে দাঁড় করিয়ে আবির মিতুকে পা থেকে মাথা অবধি ভালো করে পর্যবেক্ষণ করে। একদম পেতনির মতো লাগছে। এটা কোনো সাজ হলো? ওয়াও, অনেক সুন্দর লাগছে তো মেয়েটাকে। আচ্ছা, এই মেয়েটা সবসময় এমন কেন থাকে না? ও কি জানে না ওকে এভাবে কতটা সুন্দর লাগে মনে মনে? মিষ্টু, আমি ওদিকটায় যাচ্ছি। আরে আমি তো মজা করছিলাম। অনেক কিউট লাগছে তোমায় দেখতে। মন খারাপ করছে কেন? আমি তো তোমাকে রাগানোর জন্য বলেছি। সত্যি খুব সুন্দর লাগছে। এভাবে তো থাকতে পারো নাকি? এভাবে ভালো লাগে তোমায়? মিতু লজ্জায় লাল নীল হলুদ হয়ে যাচ্ছে। মিষ্টু মিতুকে দেখে হেসে ফেলে। চিন্তা করবেন না, আমি আবির ভাইয়া আপু এখন থেকে এভাবেই থাকবে, তাই না আপু? মিষ্টু, লজ্জা পেয়ে মুখ অন্যদিকে করে। আচ্ছা মিষ্টু, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। কেন? কেন, কি মিষ্টু? স্যারের সাথে যাও, হয়তো কোনো প্রয়োজন আছে। যাবো না আমি ওর সাথে। এতক্ষণ কোথায় ছিল? এতক্ষণ তো আমার কথা মনেই ছিল না। যেই দেখেছে আবির ভাইয়ের সাথে কথা বলছি, অমনি ভালোবাসা জেগে উঠেছে ওনার। এতক্ষণ যে কত ছেলে এসে কথা বলছিল, কই তখন তো কিছু বলতে আসেনি। আর এখন আসছে স্বামীগিরি দেখাতে। ঢং! কি বলবেন স্যার, বলুন, আমি শুনছি। আমার সাথে একটু যেতে হবে তোমাকে। এহসান সাহেব তোমার সাথে কথা বলতে চাচ্ছে। ও ঠিক আছে, চলুন। আপু ভাইয়া আসছে, তোমরা কথা বলো কেমন? ধ্যাত, যখনই কিছু বলতে চাই তখনই কিছু না কিছু বাধা আসে। কিন্তু আজ যাই হোক না কেন, আমি আমার মনের কথা মিষ্টুকে বলবোই। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি মা। কোথায় ছিলে তুমি? এই তো এখানেই। কেন আঙ্কেল, কোনো প্রয়োজন ছিল? হ্যাঁ একটু ছিল মা। আসলে আমার মেয়ে তিশা আমেরিকা থেকে আগামীকাল এসেছে। ওকে তোমার অনেক কথা বলেছি, তাই আজ এখানে ও আসবে তোমার সাথে দেখা করতে। কাব্য এর মাঝে কাব্যর ফোন বেজে ওঠে। কাব্য ওদের থেকে বিদায় নিয়ে একটু দূরে যায় কথা বলার জন্য। এটা তো খুব ভালো হলো, আমিও আপুকে দেখতে পারবো। তা আপু কখন আসবে? হেই ড্যাড। এই তো এসেছে আমার মেয়ে। মিস্টার এহসান সাহেবের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখে একটা মেয়ে ব্রাউন কালারের ডিজাইনের এটি পার্টি ড্রেস পরে চুলগুলো বাঁকা সিথি করে ছেড়ে দেয়া, সাথে পার্টির মেকআপ করা, অনেক সুন্দর দেখতে মেয়েটি। মুখে এক টুকরো মিষ্টি হাসি নিয়ে এগিয়ে আসছে। তিশা এসে এহসান সাহেবের দিকে চলে যায়। মিষ্টু মা, এটা আমার মেয়ে তিশা। আর মামনি, এই হলো মিষ্টু, যার কথা তোমাকে বলেছিলাম। ও হাই মিষ্টু, কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন আপু?
ভালো। ওয়াও, ইউ আর লুকিং সো প্রিটি। থ্যাংক ইউ, অ্যান্ড ইউ আর লুকিং সো প্রিটি। থ্যাঙ্কস, তোমার অনেক অনেক প্রশংসা শুনেছি। ড্যাডের কাছে সত্যি যেমনটি শুনেছিলাম তুমি তার থেকেও সুন্দর। তোমার অনেক কথাই ড্যাড আমাকে ফোনে বলেছে। জানো, যখন তোমার কথা বলা শুরু করতো আমার তো নামগন্ধই থাকতো না। এত এত কথা বলতো, মাঝে মাঝে বলতো আমি যদি ছেলে হতাম তাহলে আমার সাথে তোমার বিয়ে দিয়ে দিত। তখন থেকেই তোমাকে দেখার অনেক ইচ্ছে ছিল, তাই আজ তোমার সাথে দেখা করার এই সুযোগটি হাতছাড়া করতে চাইনি। এখন আমারও আফসোস হচ্ছে, সত্যি আমি কেন ছেলে হলাম না। আঙ্কেল একটু বাড়িয়েই বলেছে। আমি এমন কোনো বিশেষ কেউ নয়। মোটেও না, যা বলেছি কমই বলেছি। তোমার মতো মেয়ে কয়টি আছে বলো তো? এইটুকু বয়সে নিজেকে কোথায় নিয়ে এসেছো? সেই স্কুল থেকেই দেখছি তোমায় লেখাপড়ার পাশাপাশি অফিস সামলিয়ে বড় বড় বিজনেস টাইকুনদের মাঝে নিজেকে 1 নাম্বার পজিশন এনেছো। তার সাথে এত ভালো রেজাল্ট, এটা তোমার পক্ষে সম্ভব মিষ্টুমা? এখানে আমার একার ভূমিকা নেই আঙ্কেল, আপনাদের দোয়া আর ভাইয়ার সাহায্যের জন্য এসব কিছু সম্ভব হয়েছে। আর তাছাড়া আপনারা আমার পাশে ছিলেন বলেই আমি এসব করতে পেরেছি। আমরা তো শুধু একটু সাহায্য করেছি, কিন্তু আজ তুমি যা তা শুধু নিজের চেষ্টা হয়েছো। কিন্তু তোমার এখানে জব করাটা আমি সত্যি বুঝতে পারছি না, তোমার নিজের সব থাকতে। যাই হোক, জানিস টিশামা, আমাদের মিষ্টুর আরো অনেক গুণ আছে। নাচ গান এমন কিছু নেই যে মিষ্টুমা পারে না। ও রিয়েলি গ্রেট। আমি কিন্তু তোমার গান শুনবো মিষ্টু, তুমি না বলতে পারবে না কিন্তু। আমি তেমন ভালো গাইতে পারি না আপু, তবুও চেষ্টা করব আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি কি এটা জানো তোমার নামের মতো তোমার হাসিটাও খুব মিষ্টি? মিষ্টি, তোমার কথা বলা শেষ? ভাবি তোমাকে খুঁজছিল। এহসান সাহেব আপনার সাথে বাবা কিছু কথা বলতে চাই প্রজেক্ট নিয়ে। হ্যাঁ অবশ্যই, কোথায় উনি? কাব্য, তুমি? ওহ মাই গড। জি ম্যাডাম, আমি। মামনি, তুমি ওনাকে চেনো? হ্যাঁ ড্যাড, আমরা একসাথেই একই কলেজে ছিলাম। ও আমার বেস্ট ফ্রেন্ড। ও তো ওর স্টাডি শেষ করে দেশে চলে এসেছে। ওর সাথে আমার এভাবে এখানে দেখা হবে ভাবতেই পারিনি। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। তোমরা কথা বলো, আমি মিস্টার চৌধুরীর সাথে কথা বলে আসছি। ওকে ড্যাড। হেই, কি খবর তোমার? দেশে এসে তো ভুলেই গেছো একদম। নো ফোন কল, নো মেসেজ। অ্যাকচুয়ালি একটু ঝামেলায় ছিলাম, তাই আর কি। তা তোমার কি খবর? ভালো, কিন্তু তোমাকে অনেক মিস করেছি জানো। দুই বন্ধু মিলে অনেক কথাই বলছে, কিন্তু মিষ্টুর কোনো কথা কানে যাচ্ছে না। শুধু কাব্য বলার ঝামেলা কথাটি বাজছে কানে। দেশে আসার পর তো মিষ্টুর সাথেই বিয়ে হয়েছে, তখন তো ও বলেছিলই এই বিয়েটা মানে না। বিয়েটাই তো কাব্যর কাছে ঝামেলা ছিল, কিন্তু এখনো ওর এটাকে ঝামেলা মনে করে। মিষ্টু ওদের ওখান থেকে একটু দূরে সরে আসে, চোখ দুটো মুছে দেয়। মিতু এসে পাশে দাঁড়ায়। মিষ্টু, কাঁদছো কেন? কি হয়েছে? আরে পাগল নাকি, কাঁদতে যাবো কেন? এমনি চোখ খুঁজ করছে কাজল দেওয়ার কারণে হয়তো বা। তাই? তা স্যার তো তোমায় ডেকে নিয়ে গেলেন, উনি কোথায়? মিষ্টু ওদের দিকে হাত দিয়ে দেখিয়ে দেয়। মিতু তাকিয়ে দেখে কাব্য আর একটা মেয়ে খুব হেসে কথা বলছে। এই মেয়েটিকে আর স্যার বা কেন এত হেসে হেসে কথা বলছেন? স্যার আঙ্কেলের মেয়ে আমেরিকা থেকে এসছে, ওনারা দুজন একসাথে লেখাপড়া করেছে। তো কি হয়েছে? তাই বলে এভাবে গায়ে হাত দিয়ে হেসে হেসে কথা বলতে হবে কেন? আর তুমি দাঁড়িয়ে দেখছো? এছাড়া আমি আর কি বা করতে পারি? যাই হোক, দেখো ওনার হাসিটা খুব সুন্দর, তাই না? আপু ওদের দিকে তাকিয়ে, এ মেয়ে, মাথা ঠিক আছে তোমার? কি বলছো এসব? ঠিকই তো বলছি। দেখো না কি সুন্দর করে হাসছে, যেন বিয়ে করে এসছি থেকে কখনো ওনাকে এভাবে হাসতে দেখিনি। আর হাসবেই বা কি করে বলো? বিয়ে নামে ঝামেলা ওনার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। জীবনে ঝামেলা নিয়ে কি আর কেউ হাসতে পারে বলো তো? মিষ্টু, হ্যাঁ হ্যাঁ বলো। এই শোনো না, এসব বাদ দাও। আবির ভাইয়ের সাথে কি কি কথা হলো তোমার? কি করে পারো তুমি নিজের কষ্টগুলোকে লুকিয়ে মুখে হাসি রাখতে? সত্যি তোমার যত দেখে আমি অবাক না হয়ে পারি না। মিষ্টু জবাবে একটু মিষ্টি হাসি দেয়। কাব্য তিশার কথার মাঝে ভাবি আর মা আসে ওদের কাছে। কাব্য ওদের সাথে পরিচয় করিয়ে দেয়। মা, ভাবি ও তিশা আমরা আমেরিকায় একসাথে লেখাপড়া করেছি।
আর আমাদের যে নতুন প্রজেক্টটা পেয়েছি ওর বাবার কোম্পানি। হাই আন্টি। হাই ভাবি। হাই। কেমন আছেন আপনারা? ভালো মা, তুমি কেমন আছো? জি ভালো। তিশা নানা ধরনের কথা বলছে। তিশা মেয়েটি সত্যি খুব ভালো করে সবার সাথে একদম মিশে যায়। কিছুক্ষণ কথা বলে মনে হয় কতদিনের চেনা পরিচয় আছে। কাব্য, মিষ্টু কোথায়? ওকে দেখছি না তো। আহ বৌমা, এখানে আবার তুমি কি শুরু করলে? যেও না, ও ছোট বাচ্চা না যে হারিয়ে যাবে। ওর জন্য তোমাকে এত চিন্তা করতে হবে না। আছে হয়তো এখানে কোথাও, খুঁজতে হবে না। ওকে ওর মতো থাকতে দাও না। আর তুমি নিজে পার্টিতে এনজয় করো, কেমন? হ্যাঁ ভাবি, তুমি চিন্তা করো না, আছে হয়তো এখানে কোথাও। তা তিশা মা এখানে একেবারে চলে এসেছো তো? জি আন্টি। ওরা আবার তিশার সাথে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে। মা তিশার সম্পর্কে সবকিছু জেনে নিচ্ছে, আর কাব্য ওরা আমেরিকা কি কি করেছে এসব বলছে আর হাসছে। কারণ মিষ্টুর কথা ভাবার সময় নেই। মিষ্টু যে ওদের থেকে সামান্য দূরে দাঁড়িয়ে আছে সেটা কেউ খেয়াল করেনি। ভাবি মিষ্টুকে দেখতে মিষ্টু ওখান থেকে একটু আড়ালে কোনায় চলে আসে। কিছুক্ষণ পর তিশা সবার মাঝে গিয়ে সবার সামনে নিজের পরিচয় দিয়ে বলে যে এখন মিষ্টু সবাইকে গান শোনাবে। সবাই হাতে তালি দেয়, মিষ্টু মিষ্টু বলে হইচই করতে থাকে। তিশা মিষ্টুকে হাত ধরে সবার সামনে দাঁড় করিয়ে দেয় স্টেজে। মিষ্টু হঠাৎ এমন হওয়াতে অবাক হয়ে যায়। ও মোটেও এমন সিচুয়েশনের জন্য প্রস্তুত ছিল না। একজন এসে মিষ্টুর হাতে মাইক্রোফোন দিয়ে যায়। কাব্য নাচ গান সবকিছু ব্যবস্থা করে রেখেছে, কিন্তু মিষ্টু চুপচাপ তিশার যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি করবে বুঝতে পারছে না। এখন ওর সবাইকে আনন্দ দেওয়ার মতো গান গাওয়ার মনের অবস্থা নেই। কি গান গাইবে বুঝতে পারছে না, কিন্তু এখন তো কিছুই করার নেই। সবার সামনে তো এভাবে দাঁড়িয়ে থাকা যাবে না। মনে মনে ভাবছে কি গান গাওয়া যায়। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিচ্ছে। মিষ্টুকে চোখ বন্ধ করতে দেখে সবাই চুপ হয়ে যায়। মিষ্টু ওখানে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দেওয়া হয়। মিষ্টুকে এখন হালকা হালকা দেখতে পাচ্ছে সবাই। তিশা, এটা কি করলে তুমি? মিষ্টু তো গানই গাইতে পারে না। চুপ, তুমি কিছু জানো না। তুমি চুপচাপ দাঁড়িয়ে শোনো, ওকে? বড় বৌমা, এবার কি হবে? এই মেয়ে তো চুপ করে আছে, এখন না আবার সবার সামনে অপমানিত করে আমাদের। উফ, তিশাও না কাকে দিয়েছে রাজার পাট। মা মিষ্টুর থেকে একটু দূরে, তাই ওদের সব কথাই শুনতে পায়। মিষ্টি চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে, যেটা কেউ দেখতে পায় না। সত্যি মানুষ মুহূর্তে রং পাল্টাতে পারে। সকাল অবধি মিষ্টু ভালো ছিল, আর এখন দীর্ঘশ্বাস ফেলে চোখ মুছে নেয়। मेरी नजर का सफर तुझ पे है आंखें रुके। চলতে চলতে গাইছে। কাব্যর মুখটা কালো হয়ে যায় গানটি শুনে। दहलीज पे मेरे दिल के जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दे मेरे हमदम। हाँ सीखा मैंने जीना, जीना कैसे जीना। हाँ सीखा मैंने जीना मेरे हमदम। ना सीखा कभी जीना, जीना कैसे जीना। মায়ের কথাগুলো মনে পড়তে চোখ বন্ধ করে নেয়। ना सीखा जीना तेरे बिना हमदम। सच्ची सी है ये तारीफें दिल से जो मैंने करी है। सच्ची सी है ये तारीफें दिल से जो मैंने करी है। जो तो मिला तो सजी है दुनिया मेरी हमदम। ओ आसमां मिला जमी को मेरी आधे आधे पूरे हैं हम। तेरे नाम पे मेरी जिंदगी लिख दे मेरे हमदम। কাব্যর দিকে ফিরে দেখে তিশা কাব্যর হাত ধরে বসে আছে, আর তিশা কাব্য মিষ্টুর দিকে তাকিয়ে। हाँ सीखा मैंने जीना, जीना कैसे जीना। हाँ सीखा मैंने जीना मेरे हमदम। ना सीखा कभी जीना, जीना कैसे जीना। ना सीखा जीना तेरे बिना हमदम। কেন বাসবে না বলো? আমার অপরাধটা কি? আমি কি বলেছি আপনি অপরাধ করেছেন?
তাহলে কেন ফিরিয়ে দিচ্ছ আমায়? বিশ্বাস করো, সত্যি ভালোবাসি তোমাকে। পৃথিবীর সব সুখ তোমার পায়ের কাছে এনে দিব। তুমি হয়তো ভাবছো আমি এই ছোট চাকরি করি বলে তোমাকে সুখী করতে পারবো না, কিন্তু আমি শুধু এই চাকরি করি না, আমার বাবাও একটি কোম্পানি আছে। কিন্তু আমি নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, তাই এই জবটা করছি। কিন্তু তোমাকে পেলে আর এই জব করব না, প্রমিস। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে আমি সারা জীবনের জন্য নিজের করে চাই, বিয়ে করতে চাই। আপনারা ছেলেরা নিজেদের কি মনে করেন? আর মেয়েদেরই বা কি ভাবেন? মেয়েরা শুধু আপনাদের টাকার জন্য আপনাদের ভালোবাসে। দেখো, আমি এইভাবে বলতে চাইনি। বাট আপনি এইভাবেই বলেছেন। আর এটা শুধু আপনি না, এমন অনেক ছেলেই ভাবে মেয়েরা শুধু টাকার পেছনে ঘোরে। হ্যাঁ, আমি মানছি এমন কিছু মেয়ে আমাদের সমাজে আছে, ঠিক যেমন কিছু লোভী লুচ্চা লম্পট টাইপের ছেলে সমাজে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে আমাদের সবাইকে এক পাল্লায় মাপতে হবে। সবাই যদি এক হতো তাহলে আমাদের এই সুন্দর পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত। সব ছেলে যেমন এক টাইপের হয় না, ঠিক তেমনই সব মেয়েরাও এক সমান হয় না। সব মেয়ে টাকার পেছনে ছোটে না। এমন অনেক মেয়ে আছে যারা একটু সম্মান, একটু ভালোবাসা চায়, আর এগুলো পেলে নিজের জীবন সেই ভালোবাসার মানুষটির জন্য উৎসর্গ করতে দুবার ভাবে না মেয়েরা। সরি মিষ্টু, আমি তোমাকে এসব কিছুই মিন করে বলিনি। বিশ্বাস করো, ভালোবাসি তোমায়, সত্যি খুব বেশি ভালোবাসি। প্লিজ ফিরিয়ে দিও না আমাকে। দেখুন, আমি আপনাকে প্রথমেই বলেছি এটা সম্ভব না। কেন সম্ভব না? কেন বলো, কেন সম্ভব না? বিকজ আই এম ম্যারিড। শুনেছেন আপনি? বিবাহিতা আমি। বিবাহিতা কথাটি শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে তাকিয়ে আছে সবাই। আবির এটা শুনে তো শকড। কি বলছে মিষ্টু এসব? আবির যেন বিশ্বাসই করতে পারছে না নিজের কানকে। কি কি কি- কি বলছো এসব? আমি এসব বিশ্বাস করি না। মিথ্যা বলছো তুমি। এসব মিথ্যা, তাই না? বলো মিষ্টু, এসব মিথ্যা বলছো তুমি। না, এটাই সত্যি, আমি বিবাহিতা। আমি বিশ্বাস করি না এসব। শুনছো তুমি? বিশ্বাস করি না আমি এসব। বিশ্বাস করা না করা সেটা আপনার ব্যাপার। বলেই চলে যেতে ধরে আবির ওর সামনে দাঁড়ায়। দাঁড়াও, আচ্ছা মানলাম তুমি যা বলছো ঠিক বলছো, তো তোমার স্বামীকে নাম কি? তার কোথাও থাকে, কি করে? এসব আপনাকে বলতে বাধ্য নই আমি। সামনে থেকে সরে যান। আমি জানতাম তুমি এটাই বলবে, কারণ তুমি তো বিবাহিত নও। কি বলতে চাইছেন আপনি? সেটা তুমি ভালো করেই জানো। যদি তুমি সত্যি বিবাহিত হতে, তাহলে তোমার স্বামীর সম্পর্কে কিছু বলছো না কেন? আর এতদিন বা কেন লুকিয়েছো তুমি বিবাহিতা? নিঃশব্দ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ থেকে অবিলম্বে অশ্রু ঝরছে। কি বলবে ও? ওর স্বামীও কি নিজের পরিচয় না দেওয়ার শর্ত দিয়েছিল, নাকি স্বামীকে ছোট করতে চায়নি বলে চুপ ছিল? কি বলবে এখন? সত্যি জানা নেই এখন ঠিক কি বলা উচিত, যে স্বামীর পরিচয় দিতে হবে বলে লুকিয়ে আছে। কি হলো, চুপ করে আছো কেন? আচ্ছা ঠিক আছে, বেশি কিছু বলতে হবে না, তোমার স্বামীর নামটাই বলো শুধু। আমি জানতাম তুমি মিথ্যা বলছো, আর এটাও জানি স্বামীকে নিয়ে মিথ্যার নাম তুমি বলতে পারবে না। তুমি আমার ভালোবাসাকে পরীক্ষা করার জন্য এসব বলছো, তাই না? আপনি ভুল ভাবছেন। দেখো, অনেক হয়েছে, এসব বাদ দাও তো। আর এই দেখো, তোমার এই আংটি পছন্দ হয় কিনা। আমি নিজেই পছন্দ করে তোমার জন্য এই আংটি নিয়ে এসেছি। বলেই মিষ্টু হাত ধরে আংটি পরিয়ে দিতে গেলেই মিষ্টু আংটি নিয়ে ফেলে দেয়। কি সমস্যা আপনার? ভালোভাবে বলছি, বুঝতে পারছেন না আপনি? কতবার বলবো আমি বিবাহিতা? কি শুনতে চান আপনি? হ্যাঁ, আমার স্বামীর নাম কেন শুনে কি করবেন আপনি? মিষ্টু, চুপ করো। আমি এসব বিশ্বাস করি না। আর যদি এসব সত্যি হয়, তো তুমি তোমার স্বামীর নাম বলছো না কেন? কারণ আমি গ্রামের মেয়ে। মানে হলো আমি গ্রামের মেয়ে, আর আমার স্বামী একজন বিদেশ ফেরত ছেলে। বিদেশ থেকে লেখাপড়া করে এসছে। তার বাবা তাকে জোর করে গ্রামের মেয়ের সাথে বিয়ে দিয়েছে। সেই বিয়েটা মানে না। তার আমাকে সবার সামনে পরিচয় দিতে লজ্জা করে আমি গ্রামের মেয়ে বলে। তার এই সাধারণ গ্রামের মেয়েকে সবার সামনে নিজের স্ত্রী বলতে লজ্জা করে, তাই এত লুকোচুরি। বুঝেছেন আপনি? আর কি শুনতে চান আপনি? আর হ্যাঁ, আগে তো জানতাম শুধু স্বামী লজ্জা পেত, কিন্তু এখন তো আরো অনেকেই লজ্জা পাচ্ছে আমার পরিচয় দিতে। কি বলছো সব তুমি? হ্যাঁ, আমি গ্রামের মেয়ে, কিন্তু কি জানেন, এতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই।
যে আমি গ্রামের মেয়ে, বরং আমি এখন নিজেকে ভাগ্যবতী মনে করছি। ভাগ্যিস আমি গ্রামের মেয়ে, না হলে তো এই রংচটা শহরের স্বার্থপর মানুষদের মতোই হতাম, যারা যতক্ষণ নিজের স্বার্থ থাকে ততক্ষণই ভালোবাসা, আদর, স্নেহ, মমতার অভিনয় করতে পারে। সত্যি এই শহরে না আসলে মানুষ যে এমনও হতে পারে জানতেই পারতাম না। আসলে কি বলুন তো, চিরকালই ভালোবাসার কাঙাল ছিলাম তো, তাই যেখানে একটু ভালোবাসার ছোঁয়া পাই সেটাতেই আঁকড়ে ধরে বাঁচতে চাই। সেই ভালোবাসাটা সত্যি না মিথ্যা অভিনয় সেটা যাচাই করার কথা মনেই আসে না তখন। তাই তো সবাই আমাকে ঠকাতে পারে, খুব সহজেই ব্যবহার করতে পারে আমাকে। কিন্তু আর না, আর চাই না, আমার কারোর মিথ্যে ভালোবাসা চাই না কিছু। আর পৃথিবীতে আগেও শুধু আমার ভাইয়া ছিল, আমার আপনজন, আর সারা জীবন সেই থাকবে। আর কাউকে বিরক্ত করবো না আমি এখন থেকে। আমি আমার ভাইয়ার জন্য বাঁচবো, আর কাউকে প্রয়োজন নেই আমার, কাউকে চাই না। কি মিষ্টু গ্রামের মেয়ে, তাই শুনছি, কিন্তু ওকে দেখে তো কিছু বোঝাই যায় না। সবাই কানাকানি শুরু করে দেয় মিষ্টুকে আর ওর স্বামীকে নিয়ে। একজন আরেকজনকে বলছে, আবার কেউ চুপ থাকতে বলছে। দেখো, এটা যদি সত্যি হয় তবুও বলবো ভালোবাসি তোমায়, আর তোমারও উচিত এই সম্পর্ক বাঁধন থেকে নিজেকে মুক্ত করা। তুমি যেমনই হও না কেন, ভালোবাসি তোমাকে, আর আমার ভালোবাসা মিথ্যা নাই। যে এসব কথা শুনে আমি তোমাকে আর ভালোবাসবো না। আগে যেমন ভালোবাসতাম এখন তার থেকেও বেশি ভালোবাসি। তুমি ডিভোর্স নিয়ে নাও, আমাকে বিয়ে করো। বাঙালি মেয়েদের সত্যিকারের বিয়ে একবারই হয়। যাই হোক, আমি আপনার জন্য নয়, আপনি ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পাবেন না প্লিজ। আপনার জন্য আল্লাহ অনেক বিশেষ একজনকে সৃষ্টি করেছেন। ভালোবাসার চোখে চারদিকে একটু ভালো করে দেখুন, ঠিক দেখতে পারবেন। আর আপনারা সবাই ক্ষমা করবেন, আমার জন্য আজ এত তামাশা হলো, তার জন্য ক্ষমা করে দেবেন। বলেই নেমে যায় স্টেজ থেকে। আবির বাক্যরোধ হয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলার শক্তি নেই। কোন অধিকারে আটকে রাখবে মিষ্টুকে? এতদিন এইটুকুই তো চিনেছে ও কেমন মেয়ে। ওকে জোর করে কিছু বোঝানোর ক্ষমতা যে নেই আবিরের, সেটাও ভালো করেই জানে। আর তাছাড়া এখানে কিছু বলে মিষ্টু তামাশা করতে চাইছে না, না অন্য কোনো সময় নিয়ে কথা বলবে। এখনো একটু আশা আছে মিষ্টুকে পাওয়ার। মিষ্টু গিয়ে ওর শাশুড়ির দিকে যায়, আস্তে আস্তে শাশুড়িকে বলে, ভয় পাবেন না ম্যাম, আপনার বড় বৌমা বলতে চাইলেও আমি নিজেই বলতে দিতাম না। কারণ কি জানেন, কিছুক্ষণ আগ অবধি চেয়েছিলাম আপনার ছেলে নিজের মুখে সবাইকে সবটা বলুক, কিন্তু বিশ্বাস করুন এখন আর সেই চাওয়াটা বিন্দু মাত্র নেই। মিষ্টুর বেঁচে থাকার জন্য অন্যের পরিচয়ের কোনো প্রয়োজন নেই। মিষ্টুর নিজের একটা পরিচয় আছে, আর সেই পরিচয়ে মিষ্টুকে সবাই চিনে, আর ভবিষ্যতেও চিনবে। আপনি নিশ্চিতে থাকতে পারেন, সত্যিটা কেউ জানবে না। আমি নিজে এখন চাই না কেউ এই সত্যি জানুক, তাই ভয় পাবেন না। এখন তো আপনার বৌমার হাতটা ছেড়ে দিতেই পারেন। মিষ্টু, ভাবি, পারলে ক্ষমা করে দিও আমায়, আর সবাইকে ভালো রেখো, আর নিজেও ভালো থেকো। মিষ্টু শুভ্রর গালে কপালে চুমু দিয়ে ওখান থেকে মিতুর কাছে গিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ায়, হাত জোর করে। আপু, ক্ষমা করে দাও, না জেনে না বুঝে তোমায় কষ্ট দিয়ে ফেললাম, কিন্তু বিশ্বাস করো এসবে আমার কোনো হাত নেই। আপু, তুমি তো জানো আমায়, প্লিজ ভুল বোঝো না। মিতু নিজের চোখ মুছে মিষ্টুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। তুমি কেন ক্ষমা চাইছো? এতে তোমার কোনো দোষ নেই, আমি জানি। আর আমার এই কষ্ট তোমার কষ্টের চেয়ে অতি তুচ্ছ। কষ্ট কষ্ট হয়, আর তোমার এখন যে কষ্টটা হচ্ছে সেটার সাথে আমি খুব ভালো করেই পরিচিত। কিন্তু দেখো, কষ্ট পেও না। তুমি একটু সময় ভাইয়াকে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি তোমার ভালোবাসা দিয়ে ভাইয়ার মন থেকে এসব আবেগ মুছে দিও। নিজের মতো করে নিজেদের ভালোবাসাটাকে সাজিয়ে নিও। ভালো থেকো আপু। এমন করে বলছো কেন? তুমি কি চলে যাচ্ছ নাকি? কি করব বলো, অনেক তো হলো। আর তাছাড়া আমার কাজ এখানে শেষ, বিদায়ের ঘন্টা যে বেজে গেছে, যেতে তো হবেই। মিষ্টু, কি বলছো এসব? ঠিকই বলছি আপু, আর পারছি না আমি, বিশ্বাস করো, আর এসব নিতে পারছি না। খুব ক্লান্ত আমি, আমার মাঝে আর বিন্দু মাত্র শক্তি নেই আপু। ভালো থেকো আপু, আর আমার জন্য চিন্তা করো না। এই শহর ছেড়ে যাচ্ছি, দুনিয়া না। এখনো আর একটি কাজ বাকি আছে আমার, তাই চাইলেও দুনিয়া ছেড়ে যেতে পারবো না।
ভাগ্যে যদি থাকে আবার দেখা হবে তোমার সাথে। আল্লাহ হাফেজ। মিতুকে কিছু বলতে না দিয়ে মিষ্টু ওখান থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলে। ম্যানেজার সাহেব, এখনই আমার একটা গাড়ি চৌধুরী ভিলায় পাঠিয়ে দিন। ম্যাম, এত রাতে গাড়ি? কোনো প্রবলেম হয়েছে? কেন, প্রবলেম ছাড়া কি এখন আমি আর কার ইউজ করতে পারবো না? না মানে এত রাতে, তাই আর কি। রাত না দিন সেটা আপনাকে ভাবতে হবে না, যেটা বলেছি সেটা করুন। সরি ম্যাম, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। ফোন কেটে দেয়, অন্য একটা গাড়িতে উঠে চৌধুরী বাড়িতে যায়। কাব্য আর তিশা ফিরে আসে, আর এসেই সবার কানাকানি শুনে ওই মেয়েগুলো মিষ্টুকে নিয়ে বাজে কথা বলছে। দেখেছিস মেয়ের ঢং, প্রথমে নিজের রূপের জালে ছেলেদের ফাঁসাবে, তারপর সবার সামনে নিজেকে ভালো দেখানোর নাটক করবে। ঠিকই বলেছ, সব নাটক। আর এটাকে দেখেছো আজ কেমন সেজে এসেছিল, যেন কোনো কোটিপতির স্ত্রী। আরে এটা দেখেছো, আজ কিন্তু আমাদের এমডি স্যারের পোশাকের সাথে ম্যাচিং করে শাড়ি পরে এসেছে। ঠিকই বলেছ। আরে বোঝনি, স্যারকে নিজের সৌন্দর্যের মায়া জালে আবার ফেলতে চেয়েছিল। সেদিন স্যার অপমান করেছিল না, তাই এসব। স্যার যাতে হাতছাড়া না হয় সেই জন্যই এমন করে সেজে এসেছে। আর স্যারকে নিজের করতে পারলে তো ওকে আর কে পায়। তাই তো আবিরকে না বলেছে। ওই যে বলল না, গ্রামের বলে ওর স্বামী পরিচয় দিতে চায় না। এসব মিথ্যা। আমার তো মনে হয় ওর চরিত্র এমন বলেই ওর স্বামী পরিচয় দিতে চায় না। লোভী মেয়ে একটা, টাকার জন্য। ছি। কাব্য আর তিশা ওদের কথা না শুনে সামনে গিয়ে দাঁড়ায়। কি বলছিলে মিষ্টুকে? আর একবার বলো। হ্যাঁ, কাব্যর চোখ দেখেই সবাই ভয় পেয়ে যায় আমতা আমতা করে। না মানে স্যার, আমরা তো এই। কি বলছিলে বলো। না মানে স্যার, আবির মিষ্টিকে সবার সামনে প্রপোজাল দিয়েছিল বিয়ের। হোয়াট? জি স্যার, কিন্তু কাব্য ওদের আর কোনো কথা না শুনে আবিরকে খুঁজতে থাকে। আবিরকে পেয়েও যায়, আর কোনো কথা না বলেই মারতে শুরু করে দেয়। আবির তো কিছু বুঝতেই পারছে না কেন ওকে মারছে। কাব্যকে ভয়ে কেউ থামাতে যেতে পারছে না। আবিরের নাক দিয়ে রক্ত পড়ছে। ও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। কাব্য আবিরের কোনো কথা না শুনেই মারতে থাকে। আবিরের অবস্থা ভালো না। মিতু এগুলো সহ্য করতে না পেরে নিজেই যায় ছাড়াতে। আবিরের সামনে দাঁড়ায়। কাব্য মিতুকে দেখে থেমে যায়। মিতু, সরে যাও এখান থেকে। না, আপনি আর একটাও আঘাত করবেন না আবিরের গায়ে। মিতু, ভালোভাবে বলছি, সরে যাও সামনে থেকে। ওর সাহস হয় কি করে মিষ্টুকে প্রপোজ করার? তাতে আপনার কি? আপনি কেন এত রাগ করছেন? আর কোন অধিকারেই বা আপনি ওকে মারছেন? ও আমার স্ত্রীকে প্রপোজ করেছে সবার সামনে। এত বড় সাহস ওকে দিয়েছে কে? কাব্যর কথা শুনে আরো একবার সবাই শকড হলো। স্ত্রী? কিসের স্ত্রী? কে আপনার স্ত্রী? মিষ্টু হঠাৎ করে মনে হলো আপনার স্ত্রী, নাকি ভুলে নেশা টেশার ঘরে বলছেন এসব? মিতু, চিৎকার করছেন কেন? আস্তে বলুন, সবাই জেনে যাবে যে গ্রামের মেয়ে মিষ্টু কাব্য চৌধুরীর স্ত্রী। তখন তো আপনি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবেন না। তখন আপনারা তো লুকোচুরি করার কোনো দামই থাকবে না। আর আপনি বললেন না আবিরকে কে এত সাহস দিয়েছে? আমি বলি সেই সাহসটি আপনি দিয়েছেন, একমাত্র আপনি। শুধু আবিরে কেন, রবিকেও আপনি সাহস দিয়েছেন। আরে মানুষের আসল পরিচয় মানুষই হয়, সেটা যেখানেই থাকুক না কেন। কিন্তু আপনার কাছে তো গ্রামের মানুষ থাকে না। গ্রামে কিছু অশিক্ষিত গেঁয়ো থাকে যাদের পরিচয় সবার সামনে দেওয়া যাবে না। আপনি নাকি এত শিক্ষিত, আর এটা জানেন না পানি যেখানেই থাকুক না কেন পানির অপর নাম কিন্তু জীবন হয়। কিন্তু আপনার কাছে তো আবার উল্টো। আজ আপনার জন্য আপনার স্ত্রীর দিকে সবাই হাত বাড়াতে সাহস করেছে। জানেন আপনার এই মূর্খতার জন্য ওই মেয়েটিকে কত কষ্ট, কত অপমানিত হতে হয়েছে? হয়তো কিছুটা জানেন, কিন্তু সবটা জানেন না। আমি জানি প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে সবার বাজে বাজে কথা শুনছে মুখ বুজে। আপনি যদি প্রথম দিনই মিষ্টুর আসল পরিচয়টা দিয়ে দিতেন, তাহলে না আবির তো সাহস হতো এমন কাজ করার, আর না রবির সাহস হতো মিষ্টুর সাথে অসভ্যতামি করার। শুধু আপনার জন্য প্রতিটি মুহূর্তেই অফিসে বাঁকা চোখে তাকিয়েছে অনেকেই মিষ্টুর দিকে। শুধু তাই নয়, সাধারণ স্টাফ, এসকে কোম্পানির এমডি
মিস্টার চৌধুরী 1 সেকেন্ডের মধ্যে হাজারবার কিনে নিজের পায়ের কাছে রাখার ক্ষমতা রাখে। তারা তাদের দুশ্চরিতার রক্ষিতার টাইটেল দিয়েছে। এই সাহসটা আপনি দিয়েছেন ওদের। কোথায় ছিলেন আপনি যখন আপনার স্ত্রী আপনার রক্ষিতা বলে অপমান করছিল আপনার অফিসের সামান্য স্টাফ? কোথায় ছিলেন আপনি যখন রবি বাজে মেয়ে বলে ওর সাথে? কোথায় ছিলেন তখন? এত কিছু ঘটে যাওয়ার পরও আপনি চুপ ছিলেন। আর আজ যখন মেয়েটার জীবিত থাকা সত্ত্বেও মেরে ফেলছেন, তখন আসছেন নিজেকে ওর স্বামীর বলে পরিচয় দিতে। অনেক দেরি করে ফেলেছেন। এই কাজটি আপনার অনেক আগেই করা উচিত ছিল স্যার। সত্যি অনেক দেরি করে ফেলেছেন। আপনি ওকে হয়তো সারা জীবনের জন্য হারিয়ে